আবহাওয়া ও জলবায়ুর উপাদান এলিমেন্ট অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। আবহাওয়া কোনো স্থানের প্রতিদিনের গড় তাপমাত্রা, চাপ, আর্দ্রতাকে আবহাওয়া বলে। বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ। জলবায়ু কোনো স্থানের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়। বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন। জলবায়ুর উপাদান হচ্ছে 5টি, সেগুলো হলো বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বায়ু তাপ। জলবায়ুর নিয়ামকসমূহ হলো অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির অবস্থান। নোট: বায়ু প্রবাহ একই সাথে জলবায়ুর উপাদান ও নিয়ামক। জলবায়ুর উপাদান প্রথম হচ্ছে বায়ুর তাপ। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ প্রক্রিয়ায়। পানি ও বায়ুমণ্ডলের উত্তাপের বিনিময় হয় পরিচলন প্রক্রিয়ায়। প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায় 6 ডিগ্রি সেলসিয়াস। গ্রিক ভূগোলবিদ ফার্মেসাইসি প্রথম পৃথিবীকে 5টি বলয়ে বিভক্ত করেন। বলয়গুলো হলো উষ্ণমণ্ডল, উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ হিমমণ্ডল। বায়ু চাপ পৃথিবীর বায়ুমণ্ডলকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যা মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে। ফলে অন্যান্য পদার্থের মতো বায়ুর ওজন বাড়ে। বায়ুর চাপ পরিমাপক একক হচ্ছে প্যাসকেল। বায়ুর চাপ মাপা হয় মিলিভারে। বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। বায়ুর এই ওজনকে বলে বায়ুর চাপ। বায়ু প্রবাহ বায়ুর তাপ ও চাপের পার্থক্যের জন্য বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। ফ্যারেলের সূত্র অনুযায়ী বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। কয়েকটি বায়ু প্রবাহ হলো নিয়ত বায়ু, স্থানীয় বায়ু, মৌসুমী বায়ু ও সমুদ্র ও স্থলবায়ু। নিয়ত বায়ু বা ক নাম্বার নিয়ত বায়ু প্ল্যানেটারি উইন্ড সারা বছর একই দিকে প্রবাহিত হয়। নিয়ত বায়ু 3 প্রকার: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু হলো পূর্বে বাণিজ্য জাহাজসমূহ এই বায়ু প্রবাহের দিক অনুসরণ করে চলত, তাই একে বাণিজ্য বায়ু বলা হয়। আয়ন বায়ু নিরক্ষরেখার অত্যধিক তাপে উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বে উঠে যায় এবং নিরক্ষীয় অঞ্চলের উত্তর ও দক্ষিণে 5 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত একটি শান্ত বলয় তৈরি করে, যা নিরক্ষীয় শান্ত বলয় নামে পরিচিত। পশ্চিমা বায়ু বা প্রত্যয়ন বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিকে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিকে থেকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি বলে ধীরে, দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি বলে প্রবল বেগে প্রবাহিত হয়। 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ সর্বাপেক্ষা বেশি বলে এই অঞ্চলকে গর্জনশীল 40 বলে। 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় উচ্চতাপ বলয় 2টি অবস্থিত। এটি অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। এই অঞ্চলে শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। মেরু অঞ্চলের উচ্চচাপ বলয় থেকে অতি শীতল ও ভারী বায়ু উত্তর গোলার্ধে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। স্থানীয় বায়ু বা লোকাল উইন্ড মিশরের খামসিন, ভারত উপমহাদেশের লু, রকি পর্বতে চিনুক, উত্তর আফ্রিকা ও দক্ষিণ ইতালিতে সিরক্কো, আরব মালভূমিতে হচ্ছে সাইমোম, ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত মিস্ট্রাল, আর্জেন্টিনা ও উরুগুয়ের পম্পাস অঞ্চলের উত্তরে হচ্ছে পাম্পেরো, আড্রিয়াটিক সাগরের পূর্বে উপকূলে হচ্ছে বুরা। সমুদ্র ও স্থলবায়ু সি অ্যান্ড ল্যান্ড ওয়েজ। সমুদ্রবায়ু দিনের বেলায় স্থলভাগ বেশি উত্তপ্ত হয় বলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়, কিন্তু জলভাগ বেশি উত্তপ্ত হয় না বলে সেখানে বায়ু উচ্চচাপ যুক্ত হয়, ফলে তখন জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। একে সমুদ্র বায়ু বলে। স্থলবায়ু রাত্রিকালে জলভাগের চেয়ে স্থলভাগ বেশি শীতল থাকে বলে স্থলভাগের বায়ু উচ্চচাপ যুক্ত হয়, তখন স্থলভাগ থেকে জলভাগ বা সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয়। একে স্থলবায়ু বলে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থানের কারণে সমুদ্রবায়ু ও স্থলবায়ু নিয়মিত প্রবাহিত হয়। বায়ুর আর্দ্রতা বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাকে বায়ুর আর্দ্রতা বলে। আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা 2 থেকে 5 ভাগ। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা প্রকাশ করা হয় 2 ভাগে: পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতা। বাষ্পীভবন বা ইভাপোরেশন সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ প্রভৃতি থেকে পানি ক্রমাগত বাষ্পে পরিণত হচ্ছে এবং তা অপেক্ষাকৃত হালকা বলে উপরে উঠে বায়ুমণ্ডলে মিশে অদৃশ্য হয়ে যাচ্ছে। একে বাষ্পীভবন বলে। সমুদ্র জলীয় বাষ্পের প্রধান উৎস।
ঘনীভবন বা কনডেনসেশন, বায়ু উচ্চতর হলে তখন এটি আরও বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। আবার বেশি শীতল হতে থাকলে বেশি বাষ্পীয় ভবন ধারণ রাখতে পারে না, তখন জলীয় বাষ্পের কিছু অংশ পানিতে পরিণত হয়, একে ঘনীভবন বলে। বায়ু যে উষ্ণতায় জলীয় বাষ্প রূপে ঘনীভূত হয় তাকে শিশিরাঙ্ক বলে। শিশির বা ঢেউ, রাতে বায়ু শীতল হলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায় এবং অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলবিন্দুর রূপে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়। এটাই শিশির নামে পরিচিত। সহজেই অতিরিক্ত জলীয় বাষ্পই শিশির রূপে পতন হয়। কুয়াশা বা ফগ, কখনো কখনো বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প রাতের বেলা অল্প ঘনীভূত হয়ে ধোঁয়ার আকারে ভূপৃষ্ঠের কিছু উপরে ভাসতে থাকে, একে কুয়াশা বলে। সহজেই বলা যায় অতিরিক্ত জলীয় বাষ্পের ধূলিকণাকে আশ্রয় করে ভেসে থাকাই হচ্ছে কুয়াশা। তুষারপাত বা স্নোফল, শীত প্রধান এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ফেজা তুলার ন্যায় ভূপৃষ্ঠে পতিত হয়, একে তুষারপাত বলে। এক কথায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে আসলে অতিরিক্ত জলীয় বাষ্প তুষারপাত ঘটায়। বারিপাত, বারিপাত হলো জলীয় বাষ্প মধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হওয়াকে বারিপাত বলে। প্রকৃতি অনুযায়ী বারিপাত বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। তুষার, তুহিন, বৃষ্টিপাত। তুষার বা স্নো, তুষার হলো বৃষ্টির কঠিন রূপ বা বরফ। জলীয় বাষ্পের তাপমাত্রা হিমাঙ্কের নিচে আসলে তুষার হয়। তুহিন বা ফ্রস্ট, তুহিন হলো তুষারের প্রাথমিক রূপ। জলীয় বাষ্পের তাপমাত্রা হিমাঙ্কে আসার সাথে সাথেই তুহিন হয়। বৃষ্টিপাত বা রেইনফল, ভাসমান মেঘ ঘনীভূত হয়ে পানির ফুটা আকারে মধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে বৃষ্টিপাত বলে। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেইন গ্যাজ। বৃষ্টিপাত বা রেইনফল, বৃষ্টি এক ধরনের তরল যা আকাশ থেকে মধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠের দিকে পড়ে। সুপেয় জলের বড় উৎস হচ্ছে বৃষ্টি। দেশের 70 থেকে 80% বৃষ্টি হয় জুন থেকে অক্টোবর মাসের মধ্যে। বৃষ্টির ধারাকে গণনা করা যায় বা করা হয় মিলিমিটারে। বৃষ্টির পরিমাপক যন্ত্রকে বলা হয় রেইন গেজ। আইসোথার্ম হলো কোনো নির্দিষ্ট সময়ে যেই সব স্থানের গড় উষ্ণতা বা তাপমাত্রা সমান সেই সব স্থানের উপর দিয়ে যে রেখা কল্পনা করা হয় তাকে ওই সময়ের সমতাপ রেখা বা আইসোথার্ম রেখা বলে। আইসোহাইট হলো কোনো নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের যেই সব স্থানের বৃষ্টিপাত সমান সেই সব স্থানের উপর দিয়ে যে রেখা কল্পনা করা হয় তাকেই সমবর্ষণ রেখা বা আইসোহাইট রেখা বলে। বিভিন্ন ধরনের কাল্পনিক রেখা, যেমন আইসোফ্ল্যাট কোনো উৎপন্ন দ্রব্য বা ঘটনার সমপরিমাণ রেখা। আইসোবাথ সামুদ্রিক সমগভীরতা রেখা। আইসোসেইম গড় শীতকালীন উষ্ণতা। আইসোহেলাইন সামুদ্রিক সমলবণাক্ততা রেখা। আইসোজিওথার্ম ভূগর্ভস্থ সমুষ্ণ রেখা। আইসোহেল সূর্যালোক রেখা। আইসোনেফ সমমেঘ রেখা। আইসোফেক শিলাস্তরের গুরুত্ব। আইসোথার গড় গ্রীষ্মকালীন উষ্ণতা। আইসোসেসমল সমভূকম্প তীব্রতা রেখা। কোটাইডাল লাইন্স সমজোয়ার রেখা। আইসোলাইন সমমান রেখা। মেঘবিজ্ঞান বা নেফোলজি সংজ্ঞা, ভূপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতায় অসংখ্য জলকণা ও বরফকণা বাতাসে ঘন সন্নিবিষ্ট অবস্থান। মেঘ সৃষ্টির কারণ হচ্ছে পানির ঘনীভবন। মেঘের রঙের কারণ হচ্ছে ঘনত্বের পরিমাপ। মেঘের বিভিন্ন শ্রেণীর বা শ্রেণীভেদ করেন ব্রিটিশ আবহাওয়াবিদ লুক হোয়ার্ড 1803 সালে। ভূগর্ভস্থ নদী, সমুদ্র ও গাছপালায় প্রচ্ছদনের পানি, জলীয় বাষ্প ঘনীভবন, পানিকণা ও বরফকণা, ধূলিকণার সাথে আশ্রয়, সর্বশেষ পর্যায়ে হচ্ছে মেঘ। মেঘের শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রথমত উচ্চতার ভিত্তিতে 3 প্রকার, যথা স্ট্রাটো বা নিচু মেঘ যা 2 মিটার কম উচ্চতার মেঘ। অল্ট্রো বা মাঝারি মেঘ যেটি 2 থেকে 6 কিলোমিটার উচ্চতার মেঘ। শিরো বা উঁচু মেঘ যেটি 6 কিলোমিটার অধিক উচ্চতার মেঘ। আকৃতি ও গঠন অনুসারে 3 প্রকার, যেটা হচ্ছে সিরাস মেঘ যেটা সাদা ও পাখির পালকের মতো এবং বরফকণার উপস্থিতি থাকে বা বেশি। স্ট্র্যাটাস মেঘ সাধারণত ধূসর বর্ণের হয় এবং মেঘ জমলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। কিউমুলাস মেঘ যেটি অস্থির ও দুর্যোগপূর্ণ আবহাওয়াকে নির্দেশ করে। WMO এর অন্তর্গত ইন্টারন্যাশনাল ক্লাউড অ্যাটলাস বা ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন এর অন্তর্গত ইন্টারন্যাশনাল ক্লাউড অ্যাটলাস মেঘকে উচ্চতা, আকৃতি ও গঠনের উপর ভিত্তি করে 10টি প্রধান ভাগে ভাগ করেন।
মেঘের স্তর অনুযায়ী উচ্চ স্তরের মেঘ তিনটি: সিরাস, সিরোকিউমুলাস, সিরোস্ট্রেটাস। সিরাস হচ্ছে সর্বোচ্চ স্তরের মেঘ, যেটি স্বচ্ছ সাদা রঙের পাখির পালক ও বা চুলের মতো। এই মেঘ থেকে বৃষ্টি হয় না। সিরোকিউমুলাস, যেটি ছোট ছোট ঢেউয়ের মতো আকাশে ভেসে বেড়ায়, এর অপর নাম হচ্ছে ম্যাকারেল মেঘ। সিরোস্ট্রেটাস, যেটি স্বচ্ছ মেঘ বা সূর্য ও চাঁদের চারিদিকে বর্ণবলয় সৃষ্টি করে। ঘূর্ণিঝড়ের আগে আকাশে এই ধরনের মেঘ দেখা যায়। মধ্যবর্তী মেঘ বা মধ্যবর্তী স্তরের মেঘ অল্ট্রোকিউমুলাস ও অল্ট্রোস্ট্রেটাস। অল্ট্রোকিউমুলাস হচ্ছে সুন্দর আবহাওয়ার প্রতীক। মেঘ রং ধূসর, আকৃতি গোলাকার, পশমগুচ্ছের মতো, কখনো কখনো বৃষ্টি হতে পারে। অল্ট্রোস্ট্রেটাস হচ্ছে মেঘের রং ধূসর বা নীল হয়ে থাকে। 6 নম্বর হচ্ছে নিম্বু স্ট্রাটাস, যেটি নিম্নস্তরের। এই মেঘে প্রচুর বৃষ্টিপাত ও তুষারপাত হয়। এই মেঘকে রেইন ক্লাউড বলা হয়। মেঘের রং গাঢ় ধূসর বা কালো। স্ট্রাটোকিউমুলাস, যেটি পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে, স্তরপুঞ্জ মেঘ বলা হয়। স্ট্রেটাস। 8 নাম্বার হলো স্ট্রেটাস, যেটি ঘন কুয়াশার মতো। এই মেঘ গভীর ধূসর রঙের মেঘ, ভূপৃষ্ঠের নিকটতম মেঘ। এই মেঘ থাকলে পর্বতারোহণ ও বিমান চালনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কিউমুলাস মেঘ। কিউমুলাস মেঘ হচ্ছে এদের গভীরতা 50 মিটার থেকে 1000 মিটার পর্যন্ত হতে পারে। নির্মল আবহাওয়া নির্দেশ করে, দেখতে গম্বুজের মতো। কিউমুলোনিম্বাস। কিউমুলোনিম্বাস হচ্ছে ঘন কালো। এই মেঘ থেকে ক্রান্তীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। প্রচণ্ড বজ্রপাত, বিদ্যুৎ চমক ও শিলা বৃষ্টি হতে পারে বা হয়ে থাকে। অপর নাম হচ্ছে থান্ডার ক্লাউড। বাংলাদেশের কাল বৈশাখী ঝড় এই ধরনের মেঘ থেকে হয়ে থাকে। জলবায়ুর নিয়ামক বা ফ্যাক্টর অফ ক্লাইমেট। কিছু ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর পার্থক্য পরিলক্ষিত হয়। এই বিষয়গুলোকে জলবায়ুর নিয়ামক বলে। অক্ষাংশ বা ল্যাটিটিউড। এই সম্পর্কে তথ্য হলো, সূর্যকিরণের মাত্রা অক্ষাংশভেদে বিভিন্ন রকম হয়। নিরক্ষরেখা বরাবর সূর্য লম্বভাবে কিরণ দেয়। নিরক্ষরেখা থেকে যতই উত্তরে বা দক্ষিণে যাওয়া হয়, সূর্য ততই তির্যকভাবে কিরণ দেয়। যেমন নর্ডিক অঞ্চলে সূর্যের তেজ কমতে থাকে বলে প্রায় সারা বছর শীতল থাকে। উচ্চতা বা অ্যালটিটিউড। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায় প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। একই অক্ষাংশে অবস্থিত দুইটি স্থানের উচ্চতার পার্থক্যের কারণ জলবায়ু ভিন্ন হয়। যেমন দিনাজপুর ও শিলং একই অক্ষাংশ হলেও উচ্চতার পার্থক্যের কারণে জলবায়ু ভিন্ন। উচ্চতার বেশি হওয়াতে শিলংয়ে তাপমাত্রা কম। সমুদ্র থেকে দূরত্ব বা ডিস্টেন্স ফ্রম দ্য সি। সমুদ্রের নিকটবর্তী এলাকায় জলবায়ুতে সমভাবাপন্নতা বিরাজ করে। সমুদ্র উপকূলে জলবায়ু মৃদু ভাবাপন্ন। সমুদ্র উপকূল থেকে দূরের এলাকায় জলবায়ুতে চরম ভাবাপন্নতা বিরাজ করে, কারণ স্থলভাগ জলভাগ অপেক্ষা দ্রুত উষ্ণ হয় আবার শীতল হয়। বায়ু প্রবাহ বা উইন্ড মুভমেন্ট। জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো এলাকায় প্রবাহিত হলে সেই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। সমুদ্র স্রোত বা ওশান কারেন্ট। ক্যারিবিয়ান ও মেক্সিকো উপসাগরের উপসাগরীয় স্রোতের কারণে যুক্তরাষ্ট্রের পূর্বে ও পূর্ব দক্ষিণ উপকূলের এলাকায় উষ্ণতা বৃদ্ধি পায়। শীতল ল্যাব্রাডর স্রোত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূলকে শীতল রাখে। পর্বতের অবস্থান বা লোকেশন অফ দ্য মাউন্টেইন। উচ্চ পর্বতমালায় বায়ু প্রবাহের পথে বাধা হলে এর প্রভাবে জলবায়ুর উপর পড়ে। মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরে অবস্থিত হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে বাংলাদেশ, ভারত ও নেপালে প্রচুর বৃষ্টিপাত হয় বা ঘটে। ভূমির ঢাল স্লোপ অফ দ্য ল্যান্ড। সূর্যকিরণ উচ্চভূমির ঢাল বরাবর লম্বভাবে পতিত হলে সেখানকার বায়ু ও ভূমি বেশি উত্তপ্ত হয়। মৃত্তিকার গঠন বা কম্পোজিশন অফ দ্য সয়েল। প্রস্তর ও বালুকাময় মাটির তাপ সংরক্ষণ ক্ষমতা কম, তাই এই মাটির দ্রুত উত্তপ্ত ও শীতল হয়। যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলো ও সাহারা অঞ্চলের দিনে প্রচণ্ড গরম ও রাতে তীব্র শীত অনুভূত হয়। বনভূমির অবস্থান বা লোকেশন অফ দ্য ফরেস্ট। গাছপালা থেকে প্রচ্ছেদন ও বাষ্পীভবনের সাহায্যে বায়ু জলীয় বাষ্পপূর্ণ ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়, যেমন আমাজন ও বর্নিও রেইন ফরেস্ট অঞ্চল। জলবায়ু অঞ্চল বা ক্লাইমেট রিজিয়ন। নিরক্ষীয় জলবায়ু বা ইকুয়েটোরিয়াল ক্লাইমেট। নিরক্ষরেখার আশেপাশে অঞ্চলসমূহে অত্যাধিক আর্দ্রতার কারণে যে ভ্যাপসা গরম আবহাওয়া সারা বছর বিরাজ করে তাকে নিরক্ষীয় জলবায়ু বলে। নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এই জলবায়ু বিস্তৃত। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য: অত্যাধিক তাপমাত্রা, অধিক বৃষ্টিপাত, অতিরিক্ত আর্দ্রতা, বজ্রবিদ্যুৎ সহ
পরিচলন বৃষ্টি স্যাঁতসেঁতে আবহাওয়া। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা, ব্রাজিলের উত্তরাংশের বিস্তীর্ণ অঞ্চল, আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকা, গেবন, ক্যামেরুন, কেনিয়া, হন্ডুরাস, নিকারাগুয়া, পানামা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা। ভূমধ্যসাগরীয় জলবায়ু বা মেডিটেরানিয়ান ক্লাইমেট। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ু নামে পরিচিত। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকালীন তাপমাত্রা অত্যধিক নিম্নচাপজনিত কারণে অধিকাংশ অংশে বৃষ্টিপাত হয়। শীতকালে বৃষ্টিপাত হয়, মেঘ মুক্ত নীল আকাশ থাকে। ভূমধ্যসাগরীয় জলবায়ুর অঞ্চলগুলো হলো পশ্চিম এশিয়ার তুরস্ক, সিরিয়া, লেবানন, ইসরায়েল, দক্ষিণ ইউরোপের পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি, গ্রিস। ভূমধ্যসাগরীয় দ্বীপসমূহের সাইপ্রাস, চিলি, করসিকা, মাল্টা, আফ্রিকার তিউনেশিয়া, লিবিয়া, মরক্কো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। মৌসুমী জলবায়ু বা মনসুন ক্লাইমেট। আরবি ভাষায় মৌসুমী শব্দের অর্থ ঋতু। সুতরাং ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকেই মৌসুমী বায়ু বলে। মৌসুমী বায়ু প্রবাহিত এই অঞ্চলের জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলে। নিরক্ষরেখার অতিক্রম করলে ফেরেলের সূত্র অনুসারে দক্ষিণ পূর্বায়ন বায়ুর গতি বেঁকে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। এই জন্য গ্রীষ্মের মৌসুমী বায়ুকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলে। গ্রীষ্মের মৌসুমী বায়ু সমুদ্রের উপর দিয়ে আসে বলেই এত প্রচুর জলীয় বাষ্প থাকে। এটি আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয় এই দুইটি শাখায় বিভক্ত। আরব সাগরীয় শাখা পাকিস্তান ও পশ্চিম ভারতে এবং বঙ্গোপসাগরীয় শাখা বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়ের বৃষ্টিপাত ঘটায়। শীতকালের উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগের উপর দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে আসে বলে এটা শুষ্ক হয়। মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য: আর্দ্র গ্রীষ্মকাল ও শীতকাল। সারা বছর প্রচণ্ড উত্তাপ অনুভূত হয়। গড় তাপমাত্রা গ্রীষ্মকালে 21 থেকে 32 সেলসিয়াস, শীতকালে 11 থেকে 12 সেলসিয়াস। শীত বেশি পড়ে জানুয়ারি মাসে, গরম বেশি থাকে জুলাই মাসে। বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে। মৌসুমী জলবায়ু অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ, আফ্রিকার পূর্ব উপকূলীয় অঞ্চলসমূহ, ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগর এলাকার দেশসমূহ, মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, দক্ষিণ আমেরিকার ব্রাজিলের পূর্বাংশ, উত্তর আমেরিকার মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বা ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। মৌসুমী বায়ুর প্রভাবে কর্কট ও মকর ক্রান্তি নিকটবর্তী অঞ্চলে এই জলবায়ু বিরাজ করে। বৈশিষ্ট্য: নাতিশীতোষ্ণতা, গ্রীষ্মকালে অধিক তাপমাত্রা ও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এই জলবায়ুর উল্লেখযোগ্য দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান। বাংলাদেশের জলবায়ু। ক্লাইমেট অফ বাংলাদেশ। বাংলাদেশের 6টি ঋতু আছে, যথাক্রমে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন, নাতিশীতোষ্ণ, ক্রান্তীয়, মৌসুমী এবং ট্রপিক্যাল। বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল, বার্ষিক গড় তাপমাত্রা 26.01 ডিগ্রি সেলসিয়াস, গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার বা 2030 মিলিমিটার। মৌসুমী বায়ুর প্রভাবে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়। বাংলাদেশের বৃষ্টিপাত: মার্চ থেকে মে মাসে বৃষ্টিপাত হয় 4 থেকে 5%, সবচেয়ে কম। জুন থেকে অক্টোবর মাসে বৃষ্টিপাত হয় 70 থেকে 80% বা সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে, বছরে প্রায় 6400 মিলিমিটার। জেলা হিসেবে বেশি বৃষ্টিপাত হয় সুনামগঞ্জে, বছরে 5300 মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টিপাত অঞ্চল সুরমা উপত্যকা অঞ্চল। বাংলাদেশের যে অংশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় উত্তর পূর্বাঞ্চল, 3000 মিলিমিটার। বাংলাদেশের যে অংশে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় পশ্চিম কেন্দ্রীয় অঞ্চলে, 1500 মিলিমিটার। দেশের সবচেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বা হয় নাটোরের লালপুরে। বাংলাদেশের তাপমাত্রা: সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড 2.6 ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়া, পঞ্চগড়, 8 জানুয়ারি 2018। সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড 43.8 ডিগ্রি, স্থান যশোর, 30 এপ্রিল 2024, বিগত 50 বছরের মধ্যে সর্বোচ্চ। শৈত্যপ্রবাহ: মৃদু শৈত্যপ্রবাহ 6 থেকে 8 ডিগ্রি, মাঝারি শৈত্যপ্রবাহ 4 থেকে 6 ডিগ্রি আর অতি শৈত্যপ্রবাহ 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরের শেষ সপ্তাহ এবং জানুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা থাকে 4 থেকে 7 ডিগ্রি। জানুয়ারি মাসে গড় তাপমাত্রা থাকে 17.7 ডিগ্রি। বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান লালপুর, নাটোর। বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি, উষ্ণতম মাস এপ্রিল। দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড 1972 সালের
18 মে 45.1 ডিগ্রি সেলসিয়াস রাজশাহী। 2024 সালে উষ্ণতম জেলা চুয়াডাঙ্গা। 2024 সালে সর্বোচ্চ তাপমাত্রা 30 এপ্রিল 43.8 ডিগ্রি সেলসিয়াস যশোর। 2023 সালে শীতলতম জেলা ছিল সিলেট। সমুদ্র তলদেশের ভূমিরূপ ও প্রাকৃতিক সম্পদ, টোপোগ্রাফি অফ ওশান ফ্লোর অ্যান্ড মেরিন রিসোর্স। সমুদ্র তলদেশের ভূমিরূপকে বিভক্ত করা হয়েছে 5 ভাগে। সেগুলো হচ্ছে মহীসোফান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, নিমজ্জিত শৈলশিরা, গভীর সমুদ্র খাত। বিস্তারিত সমুদ্রের ভূমিরূপ ও তথ্য। প্রথমত মহীসোফান বা কন্টিনেন্টাল শেলফ। তথ্য: সমুদ্রের উপকূল রেখা থেকে তলদেশে ক্রম নিম্ন নিমজ্জিত অংশ মহীসোফান। মহীসোফান সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা 150 মিটার। এটি সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে 1 ডিগ্রি কোণে। মহীসোফানের গড় প্রশস্ততা 70 কিলোমিটার। মহীসোফানের সবচেয়ে উপরের অংশকে বলা হয় উপকূলীয় ঢাল। সমুদ্রের উপকূলে পর্বত বা মালভূমি থাকলে মহীসোফান হয় সংকীর্ণ। পৃথিবীর বৃহত্তম মহীসোফান ইউরোপের উত্তর পশ্চিমে প্রায় 1287 কিলোমিটার। মহীঢাল বা কন্টিনেন্টাল স্লোপ। মহীসোফানের শেষ সীমা থেকে ভূভাগ হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সঙ্গে মিশে যাওয়াকে বলে মহীঢাল। মহীঢালের গভীরতা 200 থেকে 3000 মিটার। মহীঢালের গড় প্রস্থ প্রায় 16 থেকে 32 কিলোমিটার। অপ্রশস্ত ও অসমান উপরিভাগ ভূমি বন্দর প্রকৃতির। গভীর সমুদ্রের সমভূমি বা ডিপ সি প্লেইন। মহীঢাল শেষ হওয়ার পর থেকে গভীর সমুদ্রের সমভূমির শুরু। গভীর সমুদ্রের গড় গভীরতা 5000 মিটার। এই অঞ্চলের সমভূমি নামে খ্যাত হলেও প্রকৃতপক্ষে তা বন্দর। গভীর সমুদ্রের সমভূমির উপর অবস্থান করে ঢালমগ্ন বহু শৈলশিরা ও উচ্চভূমি। নিমজ্জিত শৈলশিরা বা ওসানিক রিডস। সমুদ্রের অভ্যন্তরে অনেকগুলো আগ্নেয়গিরি অবস্থান করে। আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে এসে সমুদ্র গর্ভে সঞ্চিত হয়ে শৈলশিরা গঠন করে। উল্লেখযোগ্য শৈলশিরা হচ্ছে আটলান্টিক শৈলশিরা, গভীর সমুদ্র খাত বা ওশেনিক ট্রান্স। গভীর সমুদ্র খাতের সংখ্যা বেশি পশ্চিম প্রশান্ত মহাসাগরে। সর্বাপেক্ষা গভীরতম সমুদ্র খাত হলো মারিয়ানা খাত, প্রায় 10,870 মিটার। মারিয়ানা খাত অবস্থিত গুয়াম দ্বীপের 322 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। আটলান্টিক মহাসাগরের গভীর খাত হলো পুয়ের্তো রিকো খাত, যেটি 8,538 মিটার। ভারত মহাসাগরের গভীরতম খাত হচ্ছে সুন্দা খাত। সমুদ্র স্রোত বা ওশান কারেন্ট। সমুদ্র স্রোতের প্রধান কারণ বায়ু প্রবাহ। ফেরেলের মতে পৃথিবীর আহ্নিক গতির ফলে বায়ু প্রবাহের মধ্যে সমুদ্র জল ও উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়, আর এর ফলেই সৃষ্টি হয় সমুদ্র স্রোতের। বায়ু প্রবাহ সমুদ্রের উপরিভাগের পানির সঙ্গে তৈরি করে ঘর্ষণ। ঘর্ষণের জন্য পানিতে তৈরি হয় ঘূর্ণন। সমুদ্র স্রোতের কারণগুলো হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ, সমুদ্র জলের তাপমাত্রার পার্থক্য, মেরু অঞ্চলের সমুদ্রে বরফের গলন, সমুদ্রের গভীরতার তারতম্য, সমুদ্র জলের লবণাক্ততার পার্থক্য, ভূখণ্ডের অবস্থান, পৃথিবীর আহ্নিক গতি। সমুদ্র স্রোতের প্রভাব। উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাব, শীতল সমুদ্র স্রোতের প্রভাব, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর প্রভাব, আবহাওয়ার উপর প্রভাব, কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি, সমুদ্রে অগভীর মগ্নচূড়ার সৃষ্টি, মৎস্য ব্যবসায় সুবিধা, হিমশৈলের আঘাতে বিপদ। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন। গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। বিশ্ব উষ্ণায়ন। 100 বছর পূর্বে গড় তাপমাত্রার তুলনায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে প্রায় 0.60 ডিগ্রি সেলসিয়াস। 21 শতক শেষে গড় তাপমাত্রা অতিরিক্ত যুক্ত হবে 2.5 ডিগ্রি থেকে 5.5 ডিগ্রি সেলসিয়াস। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন ও ক্লোরোফ্লোরোকার্বন। উল্লেখিত গ্যাসের পরিমাণ বৃদ্ধিতে ভূমিকা রাখছে শিল্পায়ন, বনাঞ্চল উজাড়, যানবাহনের সংখ্যাগত বৃদ্ধি, কৃষির সম্প্রসারণ। বিশ্ব উষ্ণায়নের ফলে বাংলাদেশেও সাধিত হচ্ছে অধিক বৃষ্টিপাত, ব্যাপক বন্যা, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ও খরা।
বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব। জাতিসংঘ মতে 2050 সালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে 3 ফুট। বাংলাদেশের উপকূলীয়বর্তী ভূমি ডুবে যাবে 17%। বাংলাদেশের জলবায়ু শরণার্থী হবে আনুমানিক 3 কোটি। আইপিসিসি এর তথ্য মতে 2030 সালের পর নদীর প্রবাহ কমে যাবে। 2050 সালের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে 100 কোটি মানুষ। উচ্চ তাপমাত্রার প্রভাবে হবে ঘন ঘন বন্যা, খরা, অনাবৃষ্টি এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে দক্ষিণ এশিয়ায় পানি ও খাদ্য ঝুঁকিতে পড়বে 150 কোটির বেশি মানুষ। 2100 সাল নাগাদ বিশ্বে চাষাবাদ হ্রাস পাবে 20-40%। বিশ্বব্যাংকের মতো 2009 সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য চিহ্নিত করেছে 5টি ঝুঁকি, যেগুলো হচ্ছে মরুকরণ, বন্যা, ঝড়, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কৃষিক্ষেত্রে অধিকতর অনিশ্চয়তা। বিশ্বব্যাংকের 5টি ঝুঁকিতে থাকা শীর্ষ দেশসমূহ: মরুকরণের মধ্যে শীর্ষ হচ্ছে মালাউই, দ্বিতীয় শীর্ষ ইথিওপিয়া, বন্যার মধ্যে শীর্ষ দেশ বাংলাদেশ, দ্বিতীয় চীন, ঝড়ের মধ্যে শীর্ষ দেশ ফিলিপাইন, দ্বিতীয় শীর্ষ বাংলাদেশ, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মধ্যে শীর্ষ দেশ ভিয়েতনাম, দশম শীর্ষ বাংলাদেশ, কৃষিক্ষেত্রে অনিশ্চয়তায় শীর্ষ দেশ সুদান, দ্বিতীয় শীর্ষ সেনেগাল। বিশ্ব উষ্ণায়ন বিরোধী সম্মেলন হয় কোপেনহেগেন সম্মেলন COP15 অনুষ্ঠিত হয় 7 থেকে 18 ডিসেম্বর 2009। অংশগ্রহণ করে 193টি দেশ এবং অঙ্গীকারনামা স্বাক্ষর করে 189টি দেশ। অঙ্গীকারনামার বিষয়বস্তু হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির হার 2 ডিগ্রির নিচে সীমাবদ্ধ রাখা। অর্থ পাবে দরিদ্র দেশগুলোর পাশাপাশি ভারত, চীন ও ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশ। গ্রিনহাউস প্রভাব ও বিশ্ব উষ্ণায়ন, গ্রিনহাউস ইফেক্ট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। গ্রিনহাউস শীতপ্রধান দেশগুলোতে সবুজ শাকসবজি উৎপাদনের জন্য যে কাচের ঘর তৈরি হয় সেগুলোই গ্রিন হাউস বলে। কাচের মধ্য দিয়ে সূর্যালোক স্বাচ্ছন্দ্যে প্রবেশ করে উক্ত ঘরকে উষ্ণ করে। এই উষ্ণতা তাড়াতাড়ি বের হতে পারে না, কারণ উক্ত ঘরের কাচ বাধার সৃষ্টি করে। গ্রিনহাউস গ্যাসসমূহ: কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, ক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোফ্লোরোকার্বন ইত্যাদি। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে তাপমাত্রা পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, পরিবেশের উষ্ণতা বৃদ্ধি, কৃষি উৎপাদন হ্রাস, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, বনভূমির ক্ষতিগ্রস্ত, ওজোন স্তর ক্ষয়, রোগ ব্যাধি বৃদ্ধি পাবে। গ্রিনহাউস গ্যাস চীন দেশ, যেটি নিঃসরণ করে 2023 অনুসারে 15,944 মেট্রিক টন, শতকরায় যা 30.1%। যুক্তরাষ্ট্র 5,960 মেট্রিক টন, যা 11.3%। এইভাবে ভারত, ইউরোপ ও রাশিয়া গ্রিনহাউস গ্যাস নিঃসরণে সবার শীর্ষে অবস্থান করছে। আবহাওয়া ও জলবায়ুর নিয়ামকসমূহের সেক্টর ভিত্তিক প্রভাব। বায়ু প্রবাহের প্রভাব: অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেইন বৃষ্টির পানির সাথে মিশ্রিত হয়ে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড প্রভৃতি রাসায়নিক পদার্থ মিশ্রণের কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। ওজোন স্তরের বিনাশ বা ওজোন ডিফ্লেশন। ওজোন গ্যাসের অবস্থান: স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ভূপৃষ্ঠের উপরে 10 কিলোমিটার থেকে 80 কিলোমিটার। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের উপস্থিতি জীবজগতের ও মানব জীবনের কাছে কল্যাণকর, কারণ এই গ্যাসের আবরণ সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে অনেকটা শোষণ করে নেয়। ক্লোরোফ্লোরোকার্বনের প্রভাবে বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষতি হতে পারে বলে সর্বপ্রথম আশঙ্কা করেন মার্কিন বিজ্ঞানী নলিনা এবং রোল্যান্ড 1974 সালে। সর্বপ্রথম ওজোন গহ্বরের বা ওজোন হোল অস্তিত্ব খুঁজে পাওয়া যায় আন্টার্কটিকায় 1982 সালে। আর্সেনিক দেশে প্রথম শনাক্ত হয় চাঁপাইনবাবগঞ্জে 1993 সালে। আক্রান্তের শীর্ষ জেলা চাঁদপুর। আর্সেনিক শনাক্ত হয় 61টি জেলায়, পার্বত্য 3 চট্টগ্রাম বাদে। আর্সেনিকের সংকেত হচ্ছে AS, ভর 33। আবিষ্কারক দীপঙ্কর চক্রবর্তী, ভারত 1995। গ্রহণযোগ্য মাত্রা 0.01 মিলিগ্রাম। বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিক 0.05 মিলিগ্রাম। অভিবাসন বা মাইগ্রেশন প্রকৃতি অনুযায়ী অভিগমন বা অভিবাসনকে 2 ভাগে বিভক্ত করা যায়, যথাক্রমে অবাধ অভিবাসন বা ভলান্টারি মাইগ্রেশন, দ্বিতীয়ত হচ্ছে বলপূর্বক অভিবাসন বা ফোর্স মাইগ্রেশন।
অবাধ অভিবাসন হচ্ছে নিজের ইচ্ছায় বাসস্থান ত্যাগ করে আপন পছন্দের স্থানে বসবাস করাকে অবাধ অভিবাসন বলে। ফোর্স মাইগ্রেশন বা বলপূর্বক হচ্ছে প্রত্যক্ষ রাজনৈতিক চাপের মুখে কিংবা পরোক্ষভাবে অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টির ফলে মানুষ বাধ্য হয়ে যে অভিগমন করে তাকে বলপূর্বক অভিবাসন বলে। গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্যের কারণে বা যুদ্ধের কারণে কেউ যদি অভিগমন করে তবে তাকে বলপূর্বক অভিবাসন বলে। বলপূর্বক অভিবাসনের ফলে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে গমন করে ও স্থায়ীভাবে আবাস স্থাপন করে তাদেরকে বলে উদ্বাস্তু বা রিফিউজি। আর যারা সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগ মতো স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে বলে শরণার্থী বা এমিগ্রি বা রাজনৈতিক প্রবাসী। স্থানভেদে অভিগমনকে দুই ভাগে ভাগ করা যায়, যথাক্রমে রাষ্ট্রীয় অভ্যন্তরীণ বা ইন্টারনাল, দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল। অভিবাসনের কারণ বা ফ্যাক্টর অফ মাইগ্রেশন: আকর্ষণমূলক কারণ, যথা যেসব কারণে নতুন কোনো স্থানে বসতি স্থাপনের জন্য মানুষকে উৎসাহিত বা প্ররোচিত করে। দ্বিতীয় হচ্ছে বিকর্ষণমূলক কারণ, যেসব কারণে মানুষকে পুরাতন বাসস্থান ত্যাগ করে অন্য স্থানে যেতে বাধ্য করা হয়। আকর্ষণমূলক কারণের মধ্যে আছে আত্মীয়স্বজন ও নিজ গোষ্ঠীভুক্ত জনগণের নৈকট্য লাভ, কর্মস্থান ও অধিকতর আর্থিক সুযোগ সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য, গৃহসংস্থান ও সামাজিক নিরাপত্তার সুবিধা, বিশেষ দক্ষতার চাহিদা ও বাজারের সুবিধা, বিবাহ ও সম্পত্তি প্রাপ্তিমূলক ব্যক্তিগত সুবিধা। বিকর্ষণমূলক কারণ বা ফোর্স ফ্যাক্টর: প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি, জনসংখ্যার বৃদ্ধিজনিত সুবিধা, সামাজিক ও সাম্প্রদায়িক বৈষম্য, অর্থনৈতিক মন্দা, ব্যবসা ও বাণিজ্য ক্রমাগত ক্ষয়ক্ষতি। অভিবাসন সংক্রান্ত বৈশ্বিক চুক্তি: চুক্তির আনুষ্ঠানিক নাম গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড লিগ্যাল মাইগ্রেশন। পরিচয়: নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের জন্য বৈশ্বিক চুক্তি। এটি অভিবাসনের সর্বোচ্চ আইন। স্বাক্ষর 2018 সালের 19 ডিসেম্বর মরক্কোর মারাকেশে। স্বাক্ষর করে 160টিরও বেশি দেশ। স্বাক্ষর করেনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন সহ শক্তিশালী বহু দেশ। চুক্তির লক্ষ্য আছে 23টি।